বেলা ঠিক দুপুর। সূর্য মাথার উপর স্থির, আলো এত তীক্ষ্ণ যে মাটির উপর ছায়াও যেন ধারালো হয়ে আছে। শাহাবাদের পথ ধুলোয় ঝাপসা, গরম হাওয়ায় তালপাতা কাঁপছে ধীর ভারী শব্দে। সামনে এগিয়ে চলছে কয়েকজন সশস্ত্র রক্ষী, তাদের পেছনে শ্বেত অশ সিমুর্গ। অশের পিঠে স্থির হয়ে বসে আছে বাইজিদ শাহ, মুখ গম্ভীর, দৃষ্টি সোজা সামনে, চোয়াল শক্ত, যেন ভেতরে জমে থাকা রাগ দাঁতে দাঁত চেপে আটকে রেখেছে। তার পেছনে আরেক অশের গাড়িতে বসানো হয়েছে এক আবৃত অবয়ব। মেহেরুন্নেসার মুখ সম্পূর্ণ নিকাবে ঢাকা, ভ্রমণে আরও বেশি পর্দা নিশ্চিত করে তার উপর দিয়েও আরেকটা চাদরে ঘোমটা দিয়ে রেখেছে। সাদা হালকা নীল ওড়না, তার উপর শুকনো নকশা। রোদে কাপড়ের প্রান্ত একটু স্বচ্ছ হয়ে উঠলেও ভেতরের মুখ অস্পষ্ট। বাজিদ একবারও ঘুরে তাকায়নি, ইচ্ছে করেও নয়। মুখ দেখলে সিদ্ধান্ত দুর্বল হয়ে যেতে পারে। মেহেরুন্নেসা মাথা নিচু করে আছে, কোনো চিৎকার নেই, কোনো ভাঙচুর নেই, শুধু নীরবতা। সেই নীরবতা এখনো বাতাসে ঝুলে আছে। পথে গ্রামের মানুষ থেমে তাকায়, কারো চোখে কৌতূহল, কারো চোখে ভীতি। জমিদার পুত্র দুপুরবেলায় এমন অসবহর নিয়ে ফিরেছে, এই দৃশ্য শাহাবাদ আগে দেখেনি। বাইজিদের বুকের ভেতর রাগের আগুন জ্বলছে। রত্নপ্রভার অত্যাচারের চিহ্ন তার মাথা গরম করে রেখেছে, কিন্তু সেই আগুনের মাঝেই অদ্ভুত এক অস্থিরতা। আচ্ছা, মেয়েটি এত চুপ কেন? কেন একবারও বলে না? আমায় ছেড়ে দিন। শিমুর্গের গতি কিছুটা কমতেই ঘোড়ার গাড়ি আর বাইজিদ পাশাপাশি হলো। হাওয়া বইতেই ওনার প্রান্ত উড়ে গিয়ে তার হাতের পিঠ ছুঁয়ে যায়। বাইজিদ অনিচ্ছায় অনুভব করে সেই হালকা স্পর্শ, যেন রোদ্দুরের ভেতরেও ঠান্ডা স্রোত। সে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়, নিচের ওপর বিরক্ত হয়। লাগাম টেনে ঘোড়া আরও দ্রুত ছোটায়। শাহাবাদ প্রসাদ দেখা যায় দূরে, বিশাল ফটক, প্রহরীদের দাঁড়িয়ে থাকা ছায়া। দুপুরের এত রোদও যেন গিলে নিচ্ছে প্রসাদটা, ভেতরে শুধুই অন্ধকার। ফটক খুলতেই ভারী শব্দ ওঠে। অন্দরমহলের দাসীরা দূর থেকে তাকিয়ে থাকে, কানে কানে ফিসফাস। বাইজিদ প্রথমে অশ থেকে নামে, তার ছায়া পড়ে পাথরের সিঁড়িতে। ভেতরে ঢুকতে গিয়েও আবার থামে। প্রভাকে কয়েকজন নারী দাসীরা ধরে নামায়, মেহেরুন্নেসাও সাহায্য করে। সিঁড়ি উঠার সময় মেহেরুন্নেসা একটু টলে যায়। এত রোদে এসে বোধহয় মাথাটা ঘুরছে। রক্ষীরা এগিয়ে আসতে চাইলেও বাইজিদ ইশারায় থামায়। সে জড়তা নিয়ে নিজেই তার কোনই ধরে স্থির করে দেয়। স্পর্শটা ছিল মাত্র এক মুহূর্তের, তবু বুকের ভেতর কেমন যেন টান লাগে। এখনও যার মুখটাও দেখেনি, ঘুমটা এত নিচু যে চোখও বোঝা যায় না। বাইজিদ বোঝার চেষ্টাও করে না, শুধু অনুভব করে মেয়েটির নিঃশ্বাস দ্রুত, কিন্তু কান্না নেই। এই নীরব সাহসটাই তাকে অস্বস্তিতে ফেলে। প্রাসাদের ভেতরে নিয়ে যাওয়া হয় তাকে। দাসীরা মাথা নিচু করে পথ ছাড়ে, চারিদিকে চাপা উত্তেজনা। বাইজিদ সিঁড়ির পাদদেশে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। সূর্যের আলো পেছন থেকে এসে তার সবুজাব চোখে তীব্র ঝিলিক ফেলে। বাইজিদ মনকে স্থির করে এ সিদ্ধান্ত কেবল তার প্রতিশোধের অংশ। তবু বুকের ভেতর যে অকারণে ঝড় উঠছে তার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না। মুখ না দেখেই, চোখে চোখ না মিললেই এক আবৃত মুখ তার স্থির পৃথিবীতে অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। দুজন বয়স্ক মহিলা বৈদ্য রত্নপ্রভাকে ঘরে নিয়ে গেল। মেহেরুন্নেসাও গেল সাথে। প্রাসাদে তখন হইচই পড়ে গেছে এক প্রকার। বাকেশা মেয়ের খবর পেয়ে দৌড়ে ছুটে এলেন নিজ কক্ষ থেকে। বাইজিদ একবারও ওনাকে জানায়নি কোথায় যাচ্ছে। বৈদ্যরা এখন কাউকে যেতে নিষেধ করেছেন। মারজান বেগম রত্নপ্রভাকে দেখে নিজের মেয়ের অবস্থা কী হবে সেটা ভেবে কেঁদে অস্থির হচ্ছে। সিমরান ধীর পায়ে এগিয়ে এলো বাইজিদের কাছে, নরম গলায় বলল, আপা ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। বাইজিদ কোনো প্রত্যুত্তর করল না। সিমরান ফের বলল, না, গোসল করে পরিষ্কার হয়ে নিন। সকাল থেকে অভুক্ত আপনি, কিছু মুখে দেননি। আমি খাবার আপনার কক্ষে পাঠাচ্ছি। বাজিদ তাও কোনো জবাব দিল না। বড় বড় পা ফেলে চলে গেল নিজের ঘরে। সিমরান মুচকি হেসে বাজিদের জন্য খাবার তৈরি করতে গেল। বাকেশা মেয়ের কাছে বসেছেন। এতকালের মান অভিমান সব মূর্ছা গেছে মেয়েকে এমন বিধ্বস্ত দেখে। মারজান আর সুনেহরাও প্রভার কাছে বসে আছে। মারজান অনবরত কেঁদেই চলছে। সুনেহরার ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। মনে হচ্ছে প্রভার স্বামীর গোটা পরিবারটার গর্দান নিলে শান্তি হতো।
সিমরান ট্রেতে কয়েক পদের খাবার সাজিয়েছে বাইজিদের জন্য। তখনই কয়েকজন পরিচ্ছন্ন করা দাসীদের থেকে শুনল, আমি তো চিনলাম না, মনে হয় জমিদার বেটি শ্বশুরবাড়ির কেউ হবে। আরে কি কস, ওই বাড়ির কাউরে না শাহজাদা বাসায় রাখছে। হ, আর তারে মহলে লইয়া আইতো কস। সিমরান ওদের জিজ্ঞাসা করলো। কার কথা বলছো তোমরা? ওরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বলল, জি আপা, জমিদার পুত্র আর তার বোনের সাথে অন্য একজন নারীও এসেছে প্রাসাদে। তাকে ঠিক চিনি না, সর্বঙ্গ এমনভাবে ঢাকা যেন বোঝারই উপায় নেই সে কম বয়সী না বৃদ্ধা। সিমরানের কপালে শুকনো ভাঁজ পড়ল। গোসল শেষে বাইজিৎ যখন নিজের কক্ষের দরজা খুলে বের হলো, তখন তার চুলের ডগা থেকে টপটপ করে জল ঝরছে। ভেজা চুলগুলো কপালের উপর হালকা নুয়ে পড়েছে, যেন বৃষ্টি ভেজা শালিকের ডানা। সাদা পাতলা পাঞ্জাবিটা তার প্রশস্ত বুক আর বলিষ্ঠ কাঁধে এমনভাবে লেপ্টে আছে, মনে হচ্ছে কাপড়টাও তার দেহরেখার কাছে হার মানতে বাধ্য। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। প্রতিটি ধাপে তার উপস্থিতি যেন প্রাসাদের নিস্তব্ধতাকে আরও গম্ভীর করে তুলছে। সূর্যের আলো জানালা পেরিয়ে এসে তার ভেজা চুলে আটকে আছে। জলকণাগুলো হালকা ঝিলমিল করছে। তীক্ষ্ণ চোয়াল, সোজা নাক আর সেই সবুজাব গভীর চোখ যেন কারো দিকে তাকাতেই ভেতরটা পড়ে ফেলতে পারে। বৈঠকখানায় খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল সিমরান। প্রথমে সে কেবল পায়ের শব্দ শুনেছিল, তারপর চোখ তুলে তাকাতে তার বুকের ভেতর কেমন এক এক অদ্ভুত ঢেউ উঠল। এ মানুষটা কি সত্যি মানুষ, নাকি কোনো কাব্যর নায়ক? বাইজিদের ভেজা চুল থেকে ঝরে পড়া এক ফোঁটা জল গড়িয়ে তার গলার কাছে নেমে এলো। কণ্ঠনালীর উঁচু অংশের ওঠানামা দেখে সিমরান মৃদু ঢোক গিলল। রক্তিম ঠোঁটজোড়াও ভেজা লাগছে। সিমরানের গাল হঠাৎই রাঙা হয়ে উঠল। সে তড়িঘড়ি চোখ নামিয়ে নিল, অথচ নির্লজ্জ মন মানল না। আবারও চোরা দৃষ্টিতে তাকালো। বাইজিৎ যত এগিয়ে আসছে, সিমরান যেন স্থির রাখতে পারছে না নিজেকে। বাইজিৎকে আসতে দেখে পরিচ্ছন্ন করতে থাকা দাসীরা দ্রুত স্থান ত্যাগ করলো। বাইজিৎ রাজকীয় চেয়ারটা টেনে বসতে বসতে বলল, কিছু বলবেন? সিমরানের কণ্ঠ শুকিয়ে এলো, মাথা নত করে ফেলল। বাইজিৎ বোধহয় তার বেহায়া দৃষ্টি ধরে ফেলেছে। কি লজ্জার ব্যাপার! কিন্তু ভ্রু গুটিয়ে সিমরান মনে মনে বলতে লাগলো, বারে নিজে আকর্ষণীয় হয়ে ঘুরে বেড়াবেন, আর আমার বেহায়া চোখ নজর দিলেই দোষ? গলা খাকারি দিয়ে বলল। না কিছু না, কোনটা আগে দেব? বাইজিৎ থালা উল্টে হাত ধুয়ে নিল, নিজেই খাবার বেড়ে নিল থালায়। সিমরান জোর করেই এটা ওটা পাতে তুলে দিচ্ছে। বাইজিৎ খাবারের থালায় দৃষ্টি রেখেই বলল, আমি নিয়ে নেব, কিছু লাগলে। আপনার কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না। সিমরান তবুও দাঁড়িয়ে রইল। দিনে 2 থেকে একবারই এই মহান পুরুষের দেখা পায় সে, তাতে মন ভরে না। চাতকের ন্যায় সারাদিন চেয়ে থাকে অন্দরের প্রবেশপথে। এখন খাবার দেওয়ার অজুহাতে হলেও তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ পাচ্ছে। এটা কোনোভাবেই হাতছাড়া করা যায় নাকি? বাইজিৎ খাবার খাচ্ছে, আর সিমরান পাশে দাঁড়িয়ে বাইজিৎকে চোখ দিয়ে গিলছে। বুকের ভেতর তখনও কাঁপন লেগে আছে, যেন ভেজা চুলে সাদা পোশাকে নেমে আসা সেই দৃশ্য তার হৃদয়ের কোথাও স্থায়ী হয়ে গেল। বাইজিৎ খাবার খেতে পারল না, কয়েকবার মুখে দিয়েই হাত ধুয়ে নিল। সিমরান পাশে থাকা নরম ছোট তোয়ালেটা আলগোছে টেনে নিয়ে টেবিলের তলায় ছড়িয়ে দিল। বাইজিৎ হাত ধুয়ে দেখল তোয়ালেটা নেই পাশে। উঠে দাঁড়াতেই সিমরান নিজের ওড়নাটা এক প্রান্ত এগিয়ে দিল বাইজিদের দিকে। এটাই, হাত মুছে নিন। কোনো পরনারীর আঁচল ধরতেই বাইজিদের অসুস্থ হচ্ছিল, কিন্তু সিমরান হয়ে উঠল আরেকটু নির্লজ্জ। বাইজিদের ভেজা হাতে গুজে দিল নিজের আঁচলখানা। উপায় না পেয়ে বাইজিদ অল্প দ্রুত ছেড়ে দিল আঁচল। বৈঠকখানার ভারী ঝাড়বাতির নিচে তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় মরে গেল সিমরান। এতটুকুতেই এত সুখ অনুভূত হচ্ছে। তখনই প্রভার ঘর থেকে বেরিয়ে এলেন বাকের শাহ। তার চেহারায় অস্বস্তির ছাপ স্পষ্ট। তার এক ধাপ পেছনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাথা নিচে করে পিছু পিছু আসছিল মেয়েটি। ওনায় সম্পূর্ণ আবৃত, এমনভাবে জড়ানো যে তার শরীরের কোনো অংশ আলাদা করে চোখে পড়ে না। মাথা নত, পা ফেলছে নিঃশব্দে, যেন নিজের উপস্থিতিকেও আড়াল করতে চাইছে। বৈঠকখানার মাঝখানে এসে বাকের শাহ থামলেন। তার দৃষ্টি গিয়ে থামল মেয়েটির উপর, তারপর সরাসরি ছেলের দিকে তাকিয়ে বলল,
বাইজি, এই মেয়েটাকে। বায়েজিদ আর সিমরান দুজনেই তাকালো মেহেরুন্নেসার দিকে। অচেনা লোক সম্মুখে মেহেরের ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। সুনেহরা আর মারজানও এসে দাঁড়ালো সেখানে। বায়েজিদ প্রথমে কোনো উত্তর দিল না। তার চোখে ধীরে ধীরে গিয়ে স্থির হলো মেয়েটির উপর। সেই নতমুখ শব্দহীন দাঁড়িয়ে থাকা নারীটি যেন এক মুহূর্তের জন্য তাকে স্তব্ধ করে দিল। চারপাশের সব শব্দ যেন দূরে সরে গেল। সে যেন অল্পক্ষণের জন্য ঘোরে ঢুকে গেল। বাকের শাহ আবার ডাকলেন, এবার কণ্ঠে তীক্ষ্ণতা। আমি তোমাকে বলছি, কে এই মেয়েটা? বায়েজিদ ধীরে দৃষ্টি সরালো। তার সবুজাব গভীর চোখে এবার ঝড়ের রেখা। বাবার দিকে তাকে স্পষ্ট সরে বলল, ও সেই পরিবারের সদস্য যে পরিবার আমার বোনকে মরণ যন্ত্রণা দিয়েছে। সবাই চকিতে তাকালো মেহেরের দিকে। বায়েজিদ একটু থেমে গেল, আরো ভারী করে বলল, ওকেও সেই যন্ত্রণা ভোগ করতে এনেছে। কথাগুলো বৈঠকখানার দেয়ালে প্রতিধ্বনির মতো লাগলো। মেহের মাথা আরও নিচে করল, তবু তার স্থির দাঁড়িয়ে থাকা যেন অন্য কিছু বলছে। বায়েজিদের চোখ এক মুহূর্তের জন্য আবার তার দিকে ফেলল। তার দৃষ্টি কঠিন থাকার কথা, কিন্তু কোথাও যেন এক অদ্ভুত দ্বিধা লুকিয়ে রইল। কিন্তু তার চোখ নিজেই তাকে প্রশ্ন করছে, এই নীরব অবয়ব কি সত্যি অপরাধের ভার বইছে? সিমরান এক দৃষ্টিতে দেখছে মেহেরকে। আগাগোড়া পরখ করলো মেয়েটিকে। নতমাথা, স্থিরতা, কোনো প্রতিবাদের শব্দ নেই, তবু আত্মসম্মানের এক অদৃশ্য রেখা স্পষ্ট। বয়স কিংবা গায়ের রং কিছু বোঝার উপায় নেই। এমন মানুষদের জায়গায় এই প্রসাদে হতে পারে না। বাকেশা দেওয়ালে বোঝালো, তরবারির কোষ থেকে একখানা তলোয়ার ছুটিয়ে এনে ক্ষিপ্র গতিতে মেহেরুন্নেসার দিকে বাড়ালো। ওকে এখনো তুমি বাঁচিয়ে রেখেছো? সে এক পা এগোতেই বায়েজিদ দ্রুত সামনে এসে দাঁড়ালো। তার উপস্থিতি দেয়াল হয়ে গেল মেয়েটির সামনে। আর এক পাও নয়, সাবধান আব্বাজান। কণ্ঠ নিচু, কিন্তু ভেতরে অস্বীকারহীন কর্তৃত্ব। ও এখানে আমার সিদ্ধান্তে এসেছে। আমার অনুমতি ছাড়া ওর দিকে কেউ হাত বাড়াবে না। বাকের শাহ স্থির চোখে সব দেখলেন। তার মুখে চিন্তার ছায়া। বৈঠকখানার বাতাস ভারী হয়ে উঠল। প্রতিশোধের ঘোষণার আড়ালে এক অদৃশ্য টানও যেন জন্ম নিচ্ছে। বাকের শাহ থামল। বায়েজিদ কয়েকজন দাসীকে ডেকে বলল, ওকে অন্দরের শেষ প্রান্তে ঘরটার রাখার ব্যবস্থা করো। কোনো রক্ষী যেন আজ থেকে সেদিকে না পা বাড়ায়। আর কিছু কাপড় জামার ব্যবস্থা করে দাও ওর ঘরে। দাসীদের সাথে মেহেরুন্নেসা বায়েজিদের পাশ কাটিয়ে নিঃশব্দে হেঁটে যায়। এখন এদের কথা শুনতেই হবে। প্রভার জ্ঞান ফিরলে প্রভা এদের বোঝাতে পারবে মেহের নির্দোষ। তার আগ পর্যন্ত কিছুই করার নেই মেহেরুন্নেসার। সিমরান একটু সন্দিহান দৃষ্টিতে তাকালো বায়েজিদের দিকে। মেহেরুন্নেসার ঘরটা এত সুরক্ষিত, আর ভেতরে রাখার কারণ কি? মেহেরুন্নেসাকে নিয়ে যাওয়ার পর সবাই যে যার ঘরে চলে গেল। বাকের শাহ অত মাথা ঘামালেন না। ছেলের ওপর তার সম্পূর্ণ ভরসা আছে। সবাই স্থান ত্যাগ করলে বায়েজিদও যেতে নিল। সিমরান ডাকলো, শুনছেন? বায়েজিদ থামলো, তবে তাকালো না। সিমরান একটু এগিয়ে গিয়ে বলল, সে একা একা কি করবে বুঝবে না। আমি গিয়ে ঘরে সব গুছিয়ে দিয়ে আসবো। সিমরানের মূল উদ্দেশ্য হলো মেহেরকে দেখা। বাইরে মুখ না খুললেও ঘরে কোনো নারীর সামনে নিশ্চয়ই না করবে না। কিন্তু বায়েজিদ স্পষ্ট করে বলল, তাকে এখানে কোনো অতিথিয়তা দেখাতে আনা হয়নি। একা একা যা পারে তাই করবে। পুরুষ তো দূরের কথা, কোনো নারীও যেন ওই কক্ষের দিকে এক পাও না বাড়ায়। বায়েজিদের কথায় আকাশ থেকে পড়ল সিমরান। ঘরবন্দি করে রাখা আবার কেমন প্রতিশোধ? বায়েজিদ চলে গেল। সিমরান পড়ে গেল ভাবনায়। বায়েজিদ নিজের ঘরে যেতেই একজন রক্ষী এলো ছুটে। সাহেব, বাণিজ্যিক জাহাজ এসে ভিড়েছে নদীর পাড়ে। বায়েজিদ ফের সেই চারকোনা বড় কাপড়টা দিয়ে মুখ মাথা মরিয়ে নিল। উন্মুক্ত শুধু তার সবুজাব চোখজোড়া। ব্রিটিশদের থেকে আনা কিছু অত্যাধুনিক কামান সাথে নিয়ে আসে অশ্ববহর নিয়ে যাবে নদীর পাড়ে। প্রাসাদটি পাহাড়ের গা ঘেঁষে নির্মিত। দক্ষিণ পাশে নদী। বিভিন্ন রাজ্যের সাথে তারা ব্যবসা করে থাকে। সেখানকারই এক বাণিজ্য জাহাজ আসছে। বায়েজিদ মহল ছেড়ে বের হতেই এক সৈনিক ঘোড়ায় চেপে এসে ধপাস করে পড়ে গেল প্রাসাদের ভেতরে। এসেই বুকে তীরবিদ্ধ পড়ে গিয়ে কাতরাতে লাগলো। ছোট জমিদার, যাবেন না? ওরা ওরা
আর কিছু বলার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে। বাইজিদের পান্নার ন্যায় চোখ জোড়া জ্বলে উঠল। সৈনিকদের সে বড় ভালোবাসে। প্রাসাদের প্রত্যেকটা সৈনিককে সে পরিবার মনে করে। দৌড়ে দিয়ে মৃতরক্ষীর পাশে হাঁটু মরে বসে। তাহান, হে তাহান, তাহান কথা বলো, শুনছো? তাহান বাজিদ বুঝতে পারলো সে আর শুনবে না। অদূরে সেই জাহাজের শব্দ শোনা যায়। কয়েকজন ছুটে গিয়ে আবার ফিরে আসে। সাহেব, জাহাজটি ফিরে যাচ্ছে। সময় বিকাল গড়াচ্ছে, সামনেই সন্ধ্যা। সে অন্ধকার সময় ঘনিয়ে আসছে। ফিরতে পারবে না তারা সময় মতো। না হলে তাদের জলপথে যে সৈনিক আছে জাহাজটা জব্দ করা যেত। বাইজিদ হাত মুঠো করে চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। আর কতকাল এই রক্তপিপাসুরা তাদের দুর্বলতা হবে? কবে এই কালো অধ্যায় থেকে শাহাবাদ মুক্তি পাবে? দীর্ঘশ্বাস ছেড়ে জোর করে ডাকলো, মাহাদি, মাহাদি, ওর দাফনের ব্যবস্থা করো। দ্রুত ছুটে আসলো লোহার বর্মে আবৃত এক সৈনিক, রক্ষীদের প্রধান, বাইজিদের সবচেয়ে বিশ্বস্ত লোক। মাহাদি আসলে বাইজিদ ভেতরে চলে গেল। সব কেমন পাগল পাগল লাগছে। যেখানে জমিদারদের কাছে চাকর বাকরদের মৃত্যু অতি সাধারণ বিষয়, সেখানে কোনো সৈনিকের মৃত্যু হলে সবচেয়ে বেশি আধার নেমে আসে জমিদার পুত্রের ওই সুদর্শন মুখখানায়। নিজ কক্ষে গিয়ে পালঙ্কের উপর ধপাস করে শুয়ে পড়ল বাইজিদ। সন্ধ্যা হয়ে আসছে। বিকট শব্দে ভারী লোহার দরজাগুলো বন্ধ করা হচ্ছে নিচে। প্রবেশদ্বারের পর থেকে দেয়ালের সারি সারি মশালগুলো নিভিয়ে দেওয়া হলো। বাইজিদ চোখ বন্ধ করে শুয়ে আছে পালঙ্কে। দরজার সামনে ছনাত করে কিছু পড়ার শব্দ হলো। বাইজিদ ধরফরিয়ে উঠে বসলো। কোনো বহিরাগত কি অন্দরে প্রবেশ করেছে? তলোয়ারটা নিয়ে সতর্ক হয়ে দরজার সামনে গেল বাইজিদ। হাতে একটা ছোট মশাল। ঘর থেকে বের হতেই দেখা গেল কারো অবয়ব ভেতরের দিকে যাচ্ছে। বাইজিদও তার পিছনে এলো। অবয়বটা সেদিকেই যাচ্ছে যে ঘরে মেহেরুন্নিসা আছে। ঘরের সামনে তলোয়ার বাড়িয়ে এগিয়ে যেতে চিৎকার শুনল এক নারী কণ্ঠের। তলোয়ার ফেলে তৎক্ষণাৎ গিয়ে চেপে ধরল তার মুখ। আরেক হাতে মশাল নিয়ে ঘরের সামনে টেনে আনলো তাকে। মশালের হলুদ আলোয় তার ডাগর ডাগর চোখ জোড়া মুক্তার মতো চকচক করছে। মেহের আতঙ্কিত হয়ে তাকালো বাইজিদের দিকে। সবুজাব চোখ জোড়া এক দৃষ্টিতে দেখছে তাকে। কি এক অদ্ভুত মুগ্ধতা দুই চোখে। মেহের হাঁসফাঁস করে উঠল। বাইজিদ দ্রুত মেহেরুন্নেসার মুখ ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এ রাত বিরাতে একা একা বেরিয়েছেন কেন সাহসে? তাও আবার এই অচেনা প্রাসাদে। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। মুখে কোনো কথা নেই। বাইজিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরুন্নেসার দিকে। কড়া গলায় বলল, কোন সাহসে বেরিয়েছেন? পালাতে চাচ্ছেন? এতই সহজ? শুনুন, এত সহজে শাহাবাদের আসামিরা পালাতে পারে না। গোটা প্রাসাদের সমস্ত দরজা বন্ধ। তাও টপকিয়ে যদি পালাতে চান, মারা পড়বেন। আসামি শব্দটা শুনে মেহের ভ্রুকুচকে তাকায়। কথাটা যেন বড় আত্মসম্মানের লাগলো তার। শীতল কণ্ঠে বলল, আপনি আসামি কাকে বললেন? বাইজিদ অবিলম্বে উত্তর দিল, আপনাকে। আসামি কাকে বলে জানেন আপনি? সেটা আপনার থেকে শিখতে হবে না মা। শুধু আপনি নন, আপনার গোটা পরিবার আসামি। আমার বোনটাকে নির্মম অত্যাচার করেছেন আপনারা। এতক্ষণে তো গর্দান যাওয়ার উচিত ছিল। এখন যে দাঁড়িয়ে আছেন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান। মেহেরুন্নেসা চুপচাপ হজম করলো বাইজিদের সব কথা। বাইজিদ আবার বলল, রাতের বেলা প্রাসাদের বাইরেটা মৃত্যুপরী। বাঁচতে চাইলে এক পাও ফেলবেন না বাইরে। পালানোর কথা ভুলে যান। এবার আর মিথ্যা অপবাদ সইল না মেহেরের। ঝাঁঝিয়ে বলে উঠল, তখন থেকে এক কথা বলে যাচ্ছেন, পালানো পালানো, আর কে পালাচ্ছিল? এশার আজান হয়ে গেছে সেই কখন। পানির জন্য অজু করতে পারছি না। মানুষ ফাঁসির আসামিকেও নামাজের সুযোগ দেয়, আপনারা আমাকে তার চেয়েও নিকৃষ্ট ভাবছেন। শেষ কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলল মেহের। আসর আর মাগরিবের নামাজটাও পড়তে পারিনি। একটা মেয়ে এসেছিল, ওকে বলেছিলাম একটু পানি দিতে, অজু করব। মেহেরের গলা ভেঙে কান্না আসে। বাইজিদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। দর দর করে ঘামতে লাগলো। কেমন হাঁসফাঁস লাগছে। নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে।
মশালটা ঘুটঘুটে ঘরের দেয়ালে লাগিয়ে বলল, যে কাউকে বললেই এনে দিত পানি। কে এসেছিল বলেন, দেয়নি পানি? মেহের চোখ মুছে বলল। পানির কথা বলতেই সে ওই প্রদীপটা দিয়ে আঘাত করলো আমার হাতে। কবজি থেকে উন্মুক্ত হাতের উল্টো পিঠে দেখা গেল সেই ক্ষত। ফর্সা সাদা হাতটার উপর লাল জখম হয়ে আছে, রক্ত পড়ে শুকিয়ে গেছে সেখানে। বাইজিদের রক্ত টকবক করে উঠল। কার এত বড় সাহস নিষেধ করা সত্ত্বেও এই ঘরে এসেছে, আবার আঘাত করেছে এই মেয়েটাকে? আপনি চিনতে পারবেন তাকে যে আঘাত করেছে? মেহের দুদিকে মাথা নেড়ে বলল। নিকাব পরা ছিল। বাইজিদের ইচ্ছে করছিল ক্ষতস্থানটা একটু ছুঁয়ে দিতে, কিন্তু সে যে পরনারী। বাইজিদের মনে পড়ল কিছুক্ষণ আগের সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা। মেহের বলল, আপনি এখন যেতে পারেন। বাইজিদ কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। তখন এক দাসী পানির কলস নিয়ে আসছিল মেহেরের ঘরে। বাইজিদকে সেই ঘর থেকে বের হতে দেখে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকায়। ই আল্লাহ, শাহজাদা ওই মেয়েটার ঘরে এই রাতের বেলায়? আল্লাহ মাফ করুক। মেয়েটা ঘরে গিয়ে দেখল মেহেরের ঘরটা আলোকিত। হবেই তো, শাহজাদা নিজে ছিল এই ঘরে। বাইজিদ চলে যাওয়ার পর মেহের বোরখাটা খুলে বসল। কাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি সে। শরীরটা বড় ক্লান্ত। মাথার হিজাব পরে থাকায় চুলগুলো ঘেমে একাকার। খুলে দিল চুলগুলো। দাসী পানির কলস নিয়ে রুমে ঢুকতেই থমকে গেল। মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল মেহেরকে দেখে। কলস নামাতে ভুলে গেল যেন। সে এমন রূপ আগে কখনো দেখেনি। মশালের কমলা আলোয় মেহেরুন্নেসার মুখ যেন সোনালি আভায় জ্বলজ্বল করছে। তার ডিম্বাকৃতি মুখের ছায়া দেয়ালে পড়ে যেন আরেকটি মূর্তি গড়ে তুলেছে। ভ্রু দুটি তীক্ষ্ণ অথচ কোমল, চোখ দুটি গভীর, রাতে স্থির পুকুরের মতো, যার ভেতর আগুনের প্রতিফলন কাঁপছে। সেই চোখে এমন এক স্থিরতা যেন তিনি পৃথিবীর সব কথা বুঝেও চুপ করে আছেন। গায়ের রঙের মসৃণ আর উজ্জ্বল যে মশালের আলো তাতে লেগে থেকে যেতে চাইছে। মনে হচ্ছিল আলো নিজেই তার ত্বকের উপর আশ্রয় নিয়েছে। ঠোঁট দুটি অল্প ফাঁক, নিঃশ্বাসের সঙ্গে হালকা ওঠানামা করছে। ডালিমের দানার মতো লালিমা সেই আগুনের আলোয় আরও গাঢ় হয়ে উঠেছে। আর চুল, সেই চুল খোলা কৃষ্ণঘন কেশরাশি ঢেউ খেলানো ভাবে পিঠে বেয়ে নেমে এসেছে, ছড়িয়ে পড়েছে হাঁটু পর্যন্ত। আগুনের আলোয় মাঝে মাঝে তার চুলে লালচে আভা ফুটে উঠেছে, যেন রাতের আকাশে অগ্নির রেখা। দাসী অজান্তেই একটু এগিয়ে এলো। তার মনে হচ্ছিল সে কোনো মানুষ নয়, অলৌকিক রূপকথার চরিত্রকে দেখছে। এমন সৌন্দর্য যা দেখে চোখ ফেরাতে ইচ্ছে করে না, আবার বেশি সময় তাকিয়ে থাকতেও ভয় লাগে। হঠাৎ মেহেরুন্নেসা চোখ তুলে তাকাতেই দাসী কেঁপে উঠল। সেই দৃষ্টি ছিল শান্ত, কিন্তু ভেতরে এক অদ্ভুত গভীরতা। দাসী তড়িঘড়ি চোখ নামিয়ে পানি রেখে বেরিয়ে গেল। মেহের অবাক হলো তার এমন ব্যবহারে। অন্তর পেরোনোর পরও সেই দাসীর বুকের ধড়ফড় থামল না। আজ রাতের সেই দৃশ্য হয়তো সারা জীবন তার চোখে লেগে থাকবে। সকালবেলার অন্দরে রোদ এসে পড়েছে। পাথরের মেঝেতে আলো ঝলমল করছে, অথচ বাতাসের চাপা গুঞ্জন ইতিমধ্যেই সেই দাসী মহলে ছড়িয়ে ফেলেছে। গতরাতে শাহজাদা সেই অজ্ঞাত মেয়েটির সাথে একঘরে রাত্রি যাপন করেছে। সকলের মুখে মুখে কথাটা মুহূর্তেই গোটা প্রসাদে ছড়িয়ে গেল। সেই দাসী কাজ করতে করতেই হঠাৎ বলে উঠল, আহারে, এমন রূপও হয়? সবাই তার কথায় মনোযোগ দিয়ে শুনছিল। সিমরান মাত্র রান্নাঘরে আসলো। বাইজিদের নাস্তা সে নিজের হাতে বানায়, কোনো দাসীকে হাতে লাগাতে দেয় না। তাতে ময়দা মাখাতে মাখাতে শুনল, আমার তো মনে হয়েছিল এই মাইয়া মানুষ না, রাইতের আসা সেই বিভীষিকা, যার সৌন্দর্য এই মানুষের মরণের কালও হইতে পারে। আরেকজন বলল, হেই, সত্যিই তো এত সুন্দর। সিমরানের হাত থেমে গেল। কার কথা বলছো তোমরা? দাসী বিন্দুমাত্র সংকোচ না করে বলল, ওই মাইয়াডা, ওই যে শাহজাদা লইয়া আইল।
অন্দরে আলাদা ঘরে রাখছিল যে। বিশ্বাস করবেন না আফা, যেই সুন্দর! আল্লাহ, আমি তো প্রথমে বিশ্বাসই করবার পারি নাই ওইটা মানুষ। এই জন্যই মনে হয় শাহজাদা হেয়ারে এত নিরাপত্তায় রাখছে। আর শাহজাদাকেও দেখলাম রাইতে ওই ঘর থেকে বের হতে। সিমরানের মুখটায় কালো ছায়া নেমে এলো। তুমি দেখছো তাকে? হ আফা, কাই রাইতে পানি দিতে গেছিলাম ওই ঘরে, তখনই দেখলাম শাহজাদা সেই ঘর থেকে বের হলো। আর মেয়েটা, আল্লাহ, মুখখানা যেন পূর্ণিমার চাঁদ, গায়ের রং কেমন দুধে আলতা, চোখ দুটো এত সুন্দর। যার ঘরে যাবে তার কপাল খুলে যাবে। এমন বউ পেলে তো স্বামী খুব ভাগ্যবান হবে। চারপাশে হালকা হাসির রোল উঠল, কিন্তু সিমরানের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। মেহেরের নামে প্রশংসার শব্দগুলো তার মনে কাটার মতো বিঁধতে লাগলো। কড়া গলায় বলল, কাজে মন দাও, অন্যের সৌন্দর্য দিয়ে তোমার কি? কণ্ঠে কঠোরতা দেখে দাসী চুপ হয়ে গেল। ময়দা মাখা রেখে নিজ কক্ষে ফিরে দরজা বন্ধ করে দিল সিমরান। ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভিতর ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের মুখ পরিচিত যত্নে সাজানো, লাবণ্য ভরা। সে হাত তুলে নিজের গাল ছুঁলো। আমি কি কম সুন্দর? মনে হলো আয়নার ভেতরের মেয়েটা উত্তর দিচ্ছে না। চুল খুলে দিল, কাঁধ ছুঁয়ে নেমে এলো কালো চুল। নিজের চোখের দিকে তাকালো, সেখানে কি সেই গভীরতা আছে? কিন্তু সেই মেয়েটির সৌন্দর্যের বর্ণনা মনে পড়তেই নিজের সব লাবণ্য ফিকে হয়ে উঠল তার চোখে। দাসীর কথাগুলো আবার ভেসে উঠল। দুধে আলতা রং, পূর্ণিমার চাঁদ। তার বুকের ভিতর হিংসা ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ছে। এত সুন্দর! হঠাৎ মনে হলো সে যেন অদৃশ্য এক প্রতিযোগিতায় নেমে গেছে, যেখানে কেউ তাকে আহ্বান জানায়নি, তবু সে হারার ভয় পাচ্ছে। বাইজিৎ তার মনে এমনভাবে জড়িয়ে আছে যেন নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে। সে কখনো কিছু বলেনি, দাবি করেনি, তবু মনে মনে বিশ্বাস করেছিল একদিন হয়তো। কিন্তু যদি যদি সে আবৃত মুখ, সে অচেনা রূপ কারোর দৃষ্টি কেড়ে নেয়? সিমরানের হাত কাঁপতে লাগলো। সে আয়নার দিকে ঝুঁকে নিজের চোখের নিচে তাকালো। আমি তো সবসময় আপনার পাশে ছিলাম, আমি তো আপনার কাছে কিছুটি দাবি করিনি, তাহলে কেন মনে হচ্ছে কেউ এসে সব নিয়ে যাবে? তার চোখে ভিজে উঠল। না না, এটা হতে পারে না। হঠাৎ রাগে টেবিলের উপরে রাখা চুরির বাক্সটা ঠেলে দিল। কয়েকটা চুরি মেঝেতে পড়ে ঠুংটাং শব্দ করলো। শরীরের ভেতর আগুন জ্বলছে। ওর শুধু এক শত্রুপক্ষের লোক ছাড়া কিচ্ছু না। শাহজাদা ওকে শাস্তি দেবে বলে এনেছিল। কিন্তু এসব বুঝিয়েও মনকে শানিত করতে পারছে না। বুকের গভীরে এক ভয়। আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করলো। শাহজাদা কি সত্যি ওই মেয়ের ঘরে রাতে যাপন করেছে? না না, এ হতে পারে না। এ আমি জীবনও বিশ্বাস করি না। এত বছর ধরে আমার দিকে একবারও ফিরে তাকালো না সে। আর ওই মেয়ে, এমনও তো হতে পারে তাকে শাস্তি দিতে গিয়েছিল ওই ঘরে, চাবুকের কয়েক ঘা বসিয়ে দিয়েছিল। কিন্তু আমারও তো বলতে পারতো। সিমরান হাসলো পাগলের মতো। উনিও না, পাগল একটা। মেহের জানলো না অজান্তেই তার সৌন্দর্যের ছায়া আরেক নারীর হৃদয়ে হিংসার দহন জ্বেলে দিয়েছে। সিমরান চোখ মুছে মাথায় ওড়না দিয়ে গেল বাইজিদের ঘরে। প্রসাদের পশ্চিম প্রান্তের স্নানঘাট থেকে ধোঁয়াটে বাষ্প ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পাথরের দেয়াল ভেজা মেঝেতে জলকণা চিকচিক করছে সকালের আলোয়। দরজাটা ধীরে খুলল। সদ্য গোসল সেরে বের হলেন বাইজিদ শাহ। ভেজা চুল কপালের ওপর নেমে এসেছে এলোমেলোভাবে। কপাল বেয়ে জল গড়িয়ে গালে এসে থেমে থাকছে এক মুহূর্ত, তারপর নেমে যাচ্ছে গলার দিকে। প্রশস্ত কাঁধে শুধু একটি সাদা পাতলা কাপড়, বুকের ওপর জলরেখা ঝিলমিল করছে। গোসলের পর তার দেহ যেন আরও তীক্ষ্ণ, আরও স্পষ্ট। শক্ত বাহু, সোজা পিঠ, তীর চোয়াল। সবুজাব চোখ দুটি আজ অদ্ভুত স্বচ্ছ, যেন ধুয়ে মুছে আরও গভীর হয়েছে।
চারপাশ নিঃশব্দ, কেউ নেই। তিনি ধীরে একপাশে রাখা নিজের পোশাক তুললেন, ভেজা চুল হাত দিয়ে পেছনে সরালেন। সেই একটুখানি ভঙ্গিতেই অনায়াস পুরুষালী উজ্জ্বল। ঠিক তখনই করিডোরের বাঁক ঘুরে থেমে গেল সিমরান। তার মনে বই নিয়ে আসা সকল অভিযোগ আজ আজ জানাবেই জমিদার সাহেবকে। কিন্তু দৃশ্যটা দেখে তার পা যেন মাটিতে আটকে গেল। বাষ্পের ভেতর দাঁড়িয়ে থাকা ভেজা শরীর, কপালে জলবিন্দু, সাদা কাপড়ে আবৃত প্রশস্ত কাঁধ। তার নিঃশ্বাস আটকে গেল যেন। এতদিন সে তাকে দেখেছে রাজকীয় পোশাকে, দৃঢ় সংযত। আজ প্রথমবার এমন অরক্ষিত, এমন স্বাভাবিক, এমন কাছের। বাইজিদ তখনও খেয়াল করেননি। ও ধীরে ধীরে পোশাক গায়ে তুলছে, ভেজা চুল থেকে ফোঁটা পড়ে মেঝেতে টুপটাপ শব্দ করছে। সিমরানের চোখ সরছে না, বুকের ভেতর কেমন হালকা ঘোর তৈরি হলো, যেন চারপাশের সব শব্দ মিলিয়ে গেছে। শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি দৃশ্যমান। বাইজিদের গলার হাড়ের কাছে জলকণা আটকে আছে। সিমরানের মনে হলো সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে। সত্যি কি এত উষ্ণ? সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল। হঠাৎ বাইজিদ মাথা তুললেন, দৃষ্টি গিয়ে পড়ল করিডোরের দিকে। সিমরান স্থির, চোখে বিস্ময়, লজ্জা আর অদ্ভুত এক মোহ। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ। বাইজিদের চোখ স্বাভাবিক, সংযত, সিমরানের চোখে ঘোর। সে যেন বাস্তব ভুলে গেছে। বাইজিদ শান্ত কণ্ঠে বললেন, কিছু বলবেন? শব্দটা শুনে যেন ঘোর ভাঙল। সিমরান তড়িঘড়ি চোখ নামিয়ে ফেলল, গাল লাল হয়ে উঠেছে। না, আমি পরে আসবো। কণ্ঠ কাঁপল। সে দ্রুত সরে গেল। করিডোর পেরোতেই দেয়ালে হাত রেখে দাঁড়াতে হলো তাকে। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। এমন কেন? চোখ বন্ধ করতেই আবার ভেসে উঠল ভেজা চুল, জলবিন্দু, সেই গভীর চোখ। তার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরও জোরে শোনা যাচ্ছে। সে বুঝল এই মানুষটাকে সে শুধু পছন্দ করে না, সে হারিয়ে যাচ্ছে তার ভেতর। আর সেই হারিয়ে যাওয়ার ভয়ই তাকে আরও অসহায় করে তুলছে। দূরে প্রসাদের অন্য প্রান্তে সকালের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রভার জ্ঞান ফিরেছে, কিন্তু বৈদ্য উঠতে নিষেধ করেছে। বাইজিদ এসে দেখা করলো বোনের সাথে, কথা বলে বেরিয়ে গেল। আজ প্রতিবেশী রাজ্যের সাথে এক চুক্তি হতে চলেছে, সেখানে যেতে হবে। বাকের শাহের শরীরটা ভালো যাচ্ছে না, এখনও শুয়ে আছে। তাই বাইজিদ একাই বসলো নাস্তা নিয়ে। সিমরান খাবার তুলে দিচ্ছে থালায়। বাইজিদের পাশে দাঁড়িয়ে বলল, রাতে কোথায় ছিলেন? এমন প্রশ্নে একটু অবাক হলো বাইজিদ। ঘরেই ছিলাম, কোথায় থাকবো আবার? সিমরান নখ খুঁড়তে খুঁড়তে বলল। যে মেয়েটাকে বড় আপার শ্বশুরবাড়ি থেকে এনেছেন তাকে কি আপনি দেখেছেন? বাইজিদ পরোটার টুকরো মুখে নিতে গিয়ে থামলো। এ কথা কেন বললেন? সিমরান কিছু বলার আগেই সুনেরা আসলো খাবার টেবিলে, বসলো বাইজিদের পাশে। সোনালি চুলগুলো ভিজে, সকাল সকাল সুগন্ধি মিশ্রিত পানিতে গোসল সেরে পরিপাটি থাকা তার স্বভাব। মেয়েটার চুলের রং কেমন অদ্ভুত, রোদে গেলে ঝলঝল করে সোনালি রং, আবার ভিজলে তার রক্ত জনার ন্যায় লালচে লাগে। বাইজিদ খেতে খেতে খেয়াল করলো সুনায়রার হাতে লম্বা কাটা দাগ। বাইজিদের হাতটা ধরে বলল, সোনেরা, কি হয়েছে এখানে? এতটা লাগলো কি করে? সুনেরা চট করে সরিয়ে ফেলল হাতটা, মিছে মিছে হাসার চেষ্টা করে বলল, আসলে ভাইজান হয়েছে কি, কালকে রন্ধনশালায় একটু সালাদ বানাতে গিয়েছিলাম, তখনই। বাইজিদ ব্যস্ত হয়ে পড়ল। এত লোকজন থাকতে তোর কেন রান্নাঘরে যেতে হবে বলতো? সুনেরা শুকনো ঢোক গেল। তলোয়ারের আঘাতটা খুব বেশি লাগেনি, নইলে হাতটাই না আলাদা হয়ে যেত তার থেকে। খাওয়া শেষ করে বাইজিদ বেরিয়ে গেল। বাইজিদ চলে যেতেই সিমরান গেল মারজান বেগমের কাছে। গতকালকে দাসীর দেখা সব কিছু বলল খুঁটে খুঁটে। বাইজিদকে সেই মেয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছে। বাইজিদ গত রাত তার কক্ষেই কাটিয়েছে। মারজান দুজন দাসীকে ডেকে হুকুম দিল,
যা, তোরা কয়েকজন মিলে টেনে নিয়ে আয় সেই শয়তানকে। প্রথমে আমার দুটো মেয়ের জীবন নষ্ট করেছে, এখন জমিদার পুত্রের চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে। নিয়ে আয় ওকে, সব কাজ ওকে দিয়েই করাবি মহলের। দাসীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন আম্মাজান, শাহজাদার নিষেধ আছে। আমি বলছি তোদের আনতে। যা, বাজে সন্ধ্যার আগে ফিরবে, তার আগে আসবে না। গিয়ে আয়। মেয়েটার সাথে খারাপ আচরণ করতে মন সায় দিচ্ছে না সেই দাসীর। তবুও জমিদার গিন্নির হুকুম মানতে গেল মেয়েটাকে আনতে। মেহেরকে বলল, আপনাকে আম্মাজান বৈঠকখানায় ডেকেছেন। মেয়ের কিছুটা ভাবনায় পড়লেও গেল তাদের পিছু পিছু। দাসী এই ভেবে খুশি হলো যে জোর করতে হয়নি তাকে। গুটি পায়ে নিচে আসতেই দেখল মারজান আর সিমরান বসে আছে সোফায়। মেহেরকে দেখে সিমরান ভ্রু গুটালো। এখনও তেমন করেই ঠেকে এসেছে, একটা পশমও দেখবার উপায় নেই। মারজান কড়া গলায় হুকুম দিল, সকলের জন্য দুপুরের খাবার তৈরি করো, যাও। এসেছেন নবাব নন্দিনী। মেহের টালোমালো চোখে এক দাসীর সাথে রান্নাঘরে গেল। বেলে রাখা রুটিগুলো প্রথমে সেঁকতে শুরু করলো। মারজান দেখছে দাঁড়িয়ে ওর কাজ করা। আচমকা মেহেরের হাত ধরলো খপ করে। মেহের মারজানের দিকে তাকাতেই বলল, হাত মোজা পরে রুটি বেলবে কি করে? দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। হাত মোজাটা টেনে খুলতেই উন্মুক্ত হলো মেহেরের ফর্সা কোমল হাতটি। তালুটা লালচে বর্ণ ধারণ করেছে, মনে হচ্ছে টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। সিমরান তীক্ষ্ণ চোখে দেখল মেহেরের হাতখানা। দাসী বোধহয় মিথ্যা বলেনি। মারজান অমনি হাতটা চেপে ধরল গরম তাওয়ার ওপর। মেহের চিৎকার দিয়ে কেঁদে উঠল। দাসীরা সবাই চমকে উঠল এমন কাণ্ডে। চেপে রেখে তো রেখেছেই, ছাড়ানোর নাম নেই। শরীরের লোম খাড়া হয়ে গেছে সব দাসীদের। কারো প্রতিবাদ করার সাধ্য নেই। সিমরান কুটিল হাসি দিল। মেহের আকুতি মিনতি করে কান্না করেও নিস্তার পেল না মারজানের থেকে। শাহাবাদের মধ্যে অঞ্চলে তখন জমিদারের অশবহর। আচমকাই বাইজিদের বুকের ভেতর কেমন একটা অস্বস্তি শুরু হলো। কোনোভাবেই তা দমানো যাচ্ছে না। রক্ষী প্রধানকে বলল, মাহাদি, সকলকে একটু থামতে বলো, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তখনই মুখোমুখি হলো পাশের রাজ্যের দূত। ঘোড়া ছুটিয়ে এদিকেই আসছে। তাদের দেখে থামলো। মাহাদির কানে কানে কিছু বলে ফের চলে গেল। মাহাদি এসে বাইজিদকে বলল, শাহজাদা, আজকের বৈঠকটা তারা বাতিল করেছে। আগামীকাল তারাই আসবে আমাদের কাছে। চলুন মহলে ফেরা যাক। চলো মাহাদি। আমরাও মনটা হঠাৎ কেমন কোগাইছিল। খোদার কাছে প্রার্থনা ফিরে যেন সবাইকে সুস্থ সবল দেখি। 1 ঘন্টার ব্যবধানে তারা প্রাসাদে ফেরত এলো। মেহের তখন মাটিতে লুটিয়ে পড়ে আছে। চাবুকের কয়েক খাও বসিয়েছে মারজান পিঠে। বাইরে অস্ফুরের শব্দ পেয়ে চমকে উঠল সবাই। বাইজিদ কি এত তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি অন্য কেউ এসেছে? প্রাসাদের উঠানে তখন ঝলমলে আলো নেমে এসেছে। দীর্ঘপথ পেরিয়ে ঘোড়া থেকে নামলেন বাইজিদ শাহ। বৈঠক না সেরেই ফিরেছেন তিনি। দরজার প্রহরীরা মাথা নত করে সরে দাঁড়ালো। বাইজিদ ধীরে ধীরে মহলের ভিতর প্রবেশ করলেন। মুখে ক্লান্তি থাকলেও চোখে সেই স্বাভাবিক সংযম। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সিমরান। মাথায় ওড়না টানা, মুখে স্বাভাবিক হাসি আনার চেষ্টা করছে। আপনি চলে এসেছেন? আমি ভাবছিলাম আজ একটু দেরি হবে। বাইজিদ একবার তাকালো তার দিকে, কোনো জবাব দিল না। দিনকে দিন এই মেয়েটার গা ঘেঁষা স্বভাবটা যেন বাড়ছে। সিমরান উত্তর না পেয়ে ফের বলল, আপনার তো সন্ধ্যায় ফেরার কথা ছিল জমিদার সাহেব। বাইজিদ বিরক্ত হয়ে সিমরানের মুখে এসব আদরে আলাপ শুনে যেন ঘরের গিন্নি এমনভাবে জমিদার সাহেব ডাকছে। কাজ শেষ হয়ে গেছে, তাই ফিরে এলাম। সিমরান বাইজিদের কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি আগে বিশ্রাম নিন, আমি এখনই আপনার জন্য শরবত পাঠাচ্ছি। বাইজিদ মাথা নেড়ে এগোতে যাচ্ছিলেন। হঠাৎ দূরের কোনো প্রান্ত থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, যেন একটা চাপা চিৎকার। এতটাই ক্ষীণ যে কেউ খেয়াল নাও করতে পারে। কিন্তু বাইজিদের পদক্ষেপ থেমে গেল। ভুরু কুঁচকে তিনি কান পেতে রইলেন। সিমরানের বুক ধক করে উঠল। দ্রুত বলল, কিছু না, হেসেলে কাজকর্ম চলতেছে তো, দাসীরা হয়তো হাঁড়ি পাতিল ফেলে দিয়েছে। বাইজিদ আরেকটু সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে বললেন, হেসেল থেকে মানুষের চিৎকার আসে নাকি? আজকাল কি জমিদার
হেসেলে মানুষের রান্না শুরু করেছেন দেখতে হচ্ছে। সিমরানের ঠোঁট শুকিয়ে গেল, তবুও নিজেকে সামলে বলল। আপনি ভুল শুনেছেন, আপনি বরং ঘরে যান, আমি। তার কথা শেষ হওয়ার আগেই আবার সেই শব্দ, এইবার আরও স্পষ্ট, কারো ব্যথা চাপা দিয়ে রাখা কণ্ঠ। বাইজিদের চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, লম্বা পা ফেলে সোজা এগিয়ে গেলেন হেসেলের দিকেই। সিমরান পেছন থেকে ডাকলো, শুনুন। কিন্তু বাইজিদ থামল না। করিডোর পেরিয়ে হেসেলের দরজার কাছে আসতেই ভেতরের দৃশ্য স্পষ্ট হয়ে উঠল। পাথরের মেঝের মাঝখানে ফেলে রাখা হয়েছে একজন মানুষকে, কালো বোরখায় ঢাকা শরীর। মারজান বেগম দাঁড়িয়ে আছেন সামনে, হাতে মোটা চামড়ার চাবুক। ঠিক সেই মুহূর্তে চাবুকটা শূন্যে উঠল, ছ্যাক করে আঘাতটা পড়ল বোরখায় ঢাকা পিঠে। মেয়েটার শরীর কেঁপে উঠল, মেঝেতে পড়ে থাকা হাত দুটো শক্ত হয়ে উঠল। নিকাবের আড়াল থেকেও বোঝা যাচ্ছে সে ব্যথা চেপে রাখতে চেষ্টা করছে। বোরখার কাপড় কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। দাসীরা চারপাশে দাঁড়িয়ে আছে ভয়ে থম মেরে। ঠিক তখনই দরজার সামনে এসে থেমে গেল বাইজিদ। এক মুহূর্তের জন্য তিনি যেন স্থির হয়ে গেলেন। চোখের সামনে দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল। পাথরের মেঝেতে পড়ে থাকা মেয়েটাকে চিনতে অসুবিধা হলো না। হাত দুটো মেঝের যে জায়গায় স্পর্শ করছে সেখানে লাল হয়ে উঠেছে। হাত দুটো ঝলসে গেছে যেন। বাইজিদের চোখ হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠল। গভীর গর্জে ওঠা কণ্ঠে বলল, থামুন। শব্দটা এমনভাবে হেসেলের ভেতর ছড়িয়ে পড়ল যে সবাই কেঁপে উঠল। মারজানের হাত মাঝ আকাশেই থেমে গেল। ধীরে ধীরে সবাই ঘুরে তাকালো দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে বাইজিদ শাহ। তার চোখ তখন সরাসরি গিয়ে থামল মেঝেতে পড়ে থাকা মেহেরুন্নেসার ওপর। গলাকাটা মুরগির মতো ছটফট করছে মেয়েটা। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কিছু যেন মোচড় দিয়ে উঠল। বাইজিদের চোয়াল শক্ত হয়ে গেল। গভীর ঠান্ডা কণ্ঠে তিনি বললেন, এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে এখানে? হেসেলের সব দাসী থম মেরে দাঁড়িয়ে আছে, কেউ শ্বাস নেওয়ার সাহসও পাচ্ছে না। মারজান বেগম প্রথমে একটু থমকালেন, তারপর স্বাভাবিক গলায় বললেন, তুমি এসে গেছো, ভালোই হলো। এই মেয়েটাকে শাস্তি দিচ্ছি। বাইজিদের চোখ শুরু হয়ে গেল। শাস্তি? মারজান চাবুকটা একটু দুলিয়ে বললেন, হ্যাঁ, শত্রুর মেয়ে, তবু প্রাসাদে এত আরামে আছে। আমি দেখলাম আচরণে খুব বিনয়ী নেই, তাই একটু শিক্ষা দিচ্ছি। বাইজিদের চোয়াল এখন শক্ত। সবুজাব চোখের দৃষ্টি স্থির মারজানের দিকে। মারজানের হৃদয় স্পন্দনের গতি বাড়ছে বাইজিদের চাহনিতে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। মেঝেতে পড়ে থাকা মেহেরুন্নেসা নিঃশব্দে শ্বাস নিচ্ছে। নিকাবের আড়ালে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে ব্যথায় কাতরাচ্ছে। বাইজিদ ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। তার পায়ের শব্দ পাথরের মেঝেতে ঠক ঠক করে উঠছে। তিনি গিয়ে দাঁড়ালেন মারজানের সামনে। গোটা হেসেল জুড়ে পিনপত্তর নীরবতা। সিমরান ভয়ে সিটিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। বাইজিদ ধীরে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কি আপনাকে অনুমতি দিয়েছিলাম? মারজান একটু থমকালেন। কিসের অনুমতি? বাইজিদের চোখ তখন জ্বলছে। ওনাকে চাবুক মারার অনুমতি বলুন। দিয়েছিলাম? শব্দগুলো এত ঠান্ডা যে হেসেলের বাতাস যেন জমে গেল। মারজান ভ্রু কুঁচকে বললেন, ও অনুমতি কি আছে? সে তো শত্রুর পরিবারের মেয়ে, তাকে শাস্তি দেওয়াটা। তার কথা শেষ হওয়ার আগেই বাইজিদ হুঙ্কার দিল। চুপ। এই এক শব্দে হেসেলের সবাই কেঁপে উঠল। বাইজিদের দৃষ্টি তখন পাথরের মতো কঠিন। এই প্রাসাদে কে শাস্তি পাবে আর কে পাবে না সেটা আমি ঠিক করি, আপনি না। সে অধিকার কেবল জমিদারদের আছে। মারজানের মুখের রং বদলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সিমরান নিঃশব্দে সব দেখছে। তার বুকের ভেতর কেমন অদ্ভুত চাপা উত্তেজনা। মারজান ঠান্ডা গলায় বললেন, তো তুমি কি বলতে চাইছো? আমি ভুল করেছি? ওরা আমার মেয়েটাকে এত অত্যাচার করেছে। বাইজিদ এক পা এগিয়ে এলেন। মারজান চুপ হয়ে গেল ভয়ে। আমি যা বলছি তা খুব স্পষ্ট। আমার অনুমতি ছাড়া এ মেয়ের গায়ে হাত তোলার সাহস কি করে পেলেন? বাইজিদ কণ্ঠ এত দৃঢ় যে সেখানে কোনো দ্বিধা নেই। মারজান এবার সত্যি ক্রুদ্ধ হয়ে উঠলেন। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি এই মহলের বড় বেগম। বাইজিদের চোখ এক মুহূর্তের জন্য নরম হলো না। সোজা তাকিয়ে বলল, বেগম শব্দটা আপনার চরিত্রের সাথে মানাই না, বুঝলেন? আর একটা কথা ভালো করে শুনে রাখেন। হেসেলের ভিতর সবাই নিঃশ্বাস বন্ধ করে আছে। বাইজিদ ধীরে ধীরে বলল,
এই মেয়ের কি বিচার হবে, কবে বিচার হবে, আর কি শাস্তি পাবে, সব হবে আমার আদেশে। অনেকক্ষণ যাবৎ বাইজিদের চিৎকার শুনে আর ঘরে থাকতে পারল না প্রভা। এখন সে মোটামুটি সুস্থ। নিজ কক্ষ থেকে বের হয়ে চলে গেল হেসেলের দিকে চিৎকারের উৎস খুঁজতে। হেসেলে ঢুকতে সবাই প্রভার দিকে তাকালো। মারজান একটু সাহস পেল। প্রভা হয়তো মেয়েটাকে ঘৃণা করবে, ওর স্বামীর বোন বলে কথা। প্রভা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে সবাই হেসেলে? কথার মধ্যে চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা মেহেরের দিকে। সর্বাঙ্গ কালো বোরখায় আবৃত, শুধু হাতের কবজিটুকু উন্মুক্ত। প্রভার কপালে শুকনো ভাঁজ পড়ল। এটা কে ভাইজান, আর এভাবে মারা হচ্ছে কেন, তাও আবার হেসেলে? বাইজিদের আগে মারজান উত্তর দিল, দেখো না রত্না, ওরা তোমাকে কত অত্যাচার করেছে, তাই তো আমি ওকে শাস্তি দিচ্ছিলাম, কিন্তু তোমার ভাই আমাকে কথা শোনাচ্ছে। বলতে বলতে মিছিমিছি চোখ মুছল মারজান। প্রভা কপাল কুঁচকে বলল, মানে? মেহের মৃদু কণ্ঠে আওড়ালো। ভাবি? মেহেরের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই যেন প্রভার পিলে চমকে উঠল। পরিচিত কণ্ঠে ভাবি ডাক শুনে আর চিনতে বাকি রইল না এটা তার একমাত্র ননদ। তড়িৎ বেগে গিয়ে জড়িয়ে ধরল বুকের মধ্যে। মেহের? মেহের কি অবস্থা হয়েছে তোমার? এই মেহের? প্রভার গলা ধরে আসছে, যেন কথা বের হচ্ছে না মুখ দিয়ে। মেহেরুন্নেসার যন্ত্রণা দেখে জাপটে ধরে বুকের মধ্যে আগলে নিল মেহেরকে। মুহূর্তেই মুখ ভর্তি রং বদলালো রত্নপ্রভার। সকলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকে কান্না মিশ্রিত তেজি গলায় বলল, এই কি করছো তোমরা? ওকে কেন নিয়ে এসেছো? আর কি অবস্থা হয়েছে ওর? প্রভা মেহেরের শরীরে হাত বোলায়। নিস্তেজ হয়ে পড়েছে ওর শরীর। 2 দিন ধরে না খাওয়া, শুধু পানি খেয়ে বেঁচে আছে। কেউ খাবারটুকু পর্যন্ত দেয়নি তাকে। প্রভা কান্না করতে থাকে মেহেরকে বুকে জড়িয়ে। নিকাবে ঢাকা মুখটা আগলে নিয়ে বলে, খুব কষ্ট হচ্ছে মন? ও মেহের, তাকাও না লক্ষ্মীটি। প্রভা আহাজারি করে কাঁদতে কাঁদতে বাইজিদের দিকে তাকিয়ে বলল, এই তুমি কি করেছো ভাইজান? আমার মেহরুন্নেসাকে কেন এত অত্যাচার করছো? ও নির্দোষ, তোমার প্রাণ বাঁচিয়েছে, আর তোমরা ওকে... এই মেয়ে তাকাও না বোন আমার, একটিবার চোখ খুলো। ইয়াল্লাহ, এ কি হলো? মেহেরুন্নেসার নামটা কানে যেতেই যেন বাইজিদের শরীরে যেন তড়িৎ বয়ে গেল। এই নামটা সে চিঠির খামের উপর পড়েছিল। তার মানে এই সেই মেহেরুন্নেসা। সেদিন মেহের বুদ্ধি করে নিজের নামটা খামে লিখে দিয়েছিল। এই জন্য যে বাইজিদ প্রভার লেখা অবশ্যই চিনবে। এটা প্রভা লেখেনি, এটা ভেবে যদি প্রত্যাখ্যান করে, যদি ভাবে ভুয়া চিঠি দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, তাই খামের উপর নিজের নামটা লিখেছিল। সেই রাতে খামের উপর ছোট করে লেখা সেই নামটার প্রেমে পড়েছিল শাহাবাদের জমিদার পুত্র, যার হৃদয়ে কোনো নারীর রূপ কখনো প্রেম ছুঁতে পারেনি। সেখানে শুধু একটা নাম তার আত্মায় অনুরণ তুলেছিল। পরবর্তীতে বোনকে আনতে গিয়ে এই নারীর চোখ জোড়া তার গতিপথ পাল্টেছিল। এতটাই দুর্বল হয়ে পড়েছিল সে, বাইজিদের হাত পা অবশ্যই আসতে শুরু করে। চারিদিক তার কাছে নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ তার কর্ণে পৌঁছায় না। মারজান চাবুক ফেলে দিয়ে কান্নার অভিনয় করতে করতে বলল, কি আর বলবো, এই রত্নার অবস্থা দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কি হাল করেছে ওরা আমার বড় মেয়েটার। প্রভা হুঙ্কার দিয়ে উঠল, আমার এই অবস্থার জন্য দায়ী তোমার মেহের না। মেহেরুন্নেসাকে আরও নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এই মেয়েটা পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে বাঁচিয়েছে আমায়। যেই মেহেরুন্নেসা কখনো বাড়ির চৌকাঠ বেরোয়নি, পরপুরুষের সামনে যায়নি, সেই মেয়ের আমাকে বাঁচানোর জন্য ভাইজানকে লেখা চিঠি পাশের বাড়ির প্রহরী অবধি পৌঁছে দিয়েছে, তাও আবার সকলের অগোচরে। বাড়ির লোকের মার খেয়েছে আমার হয়ে কথা বলার জন্য। তার সাথে এই অন্যায় খোদাও সহ্য করবে না। সুনেহরা দরজা হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে আপেল খাচ্ছে। আপেল চিবোতে চিবোতে বলল, এইসব কথা পরে বলবো আপা। বৈদ্য এসেছে, মেয়েটাকে জলদি নিয়ে এসো, পোশাকও পাল্টানো প্রয়োজন, ঘরে নিয়ে চলো। দাসীরা সাহায্য করলো মেহেরকে ঘরে নিয়ে যেতে। বাইজিদও পিছু পিছু গেল, কিন্তু সে কক্ষের দরজা পর্যন্তই যেতে পারল শুধু। সোহনেরা হেসেল থেকে বেরোতে গিয়ে আবার ফিরে আসলো কয়েক পা। সিমরানের দিকে শকুন চোখে তাকালো। সিমরান একটু ভরকে গেল সুনেরার চাহনিতে। আতঙ্ক এড়াতে এলোমেলো দৃষ্টিতে তাকালো হেসেলের কোনায় কোনায়। সুনেহরা আপাতমস্তক পরক করে বলল,
মেয়েটার ব্যাপারে মায়ের কানে বিষ তুমিই ঢেলেছো তাই না? সিমরান আমতা আমতা করে বলল। আমি আই চুপ! সুনেহরার কড়া ধমকে কেঁপে উঠল সিমরান। এইটুকু মেয়ে কি তেজ বাপরে! চোখ বড় বড় করে সিমরানের দিকে আঙুল তুলে বলল। চেহারা দেখে শরীরের শিরা উপশিরা গুনে নিতে পারি আমি। পরের বার এমন কিছু চোখে পড়লে চাপটে মুখের মানচিত্র বদলে দেব বলে দিলাম। চুপচাপ মেয়েটার জন্য খাবার নিয়ে ঘরে এসো। সোনালি চুলগুলো উড়িয়ে বড় বড় পা ফেলে মেহেরকে নিয়ে যাওয়া কক্ষের দিকে এগিয়ে গেল সুনেহরা। সিমরান এবার হাফ ছেড়ে বাঁচল। দম বন্ধ করে দিচ্ছিল মেয়েটা। প্রাসাদের মাঝখানে বিশাল দরবারখানা, যেখানে জমিদার প্রজাদের বিচার কিংবা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানীগুণীদের সঙ্গে আলোচনায় বসেন। উঁচু ছাদের নিচে ভারী কাঠের খোদাই করা স্তম্ভ, দেয়ালে ঝোলানো পুরনো তরবারি আর বর্শা। জানালার ফাঁক দিয়ে সকালের আলো এসে পাথরের মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। দরবারের মাঝখানে উঁচু আসনে বসে আছেন জমিদার বাকের শাহ। সামনে কয়েকজন মুন্সি আর দেওয়ান দাঁড়িয়ে। রাজ্যের বাণিজ্যিক হিসাব, নৌপথে পণ্য পাঠানো, প্রতিবেশী রাজ্যের সঙ্গে লেনদেন, সব কিছু নিয়ে আলোচনা চলছিল। কিন্তু আজ বাকের শাহের মন কোথাও স্থির হচ্ছে না। মুন্সি কিছু একটা বলছিল, তিনি শুনেও যেন শুনলেন না। কপাল কুঁচকে আছে, আঙুলের গাঁটে গাঁটে টেবিল ঠুকছেন ধীরে ধীরে। হঠাৎ তিনি হাত তুলে বললেন, থামো তো এবার। ঘরের সব কথা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বাকের শাহ ধীর ভারী কণ্ঠে বললেন, বাইজিৎ কোথায়? এক দাস এগিয়ে এসে মাথা নুয়ে বলল, হুজুর, শাহজাদা প্রাসাদেই আছেন। ডেকে আনো তাকে। কণ্ঠে এমন কঠোরতা ছিল যে কেউ আর প্রশ্ন করার সাহস পেল না। কিছুক্ষণ পর দরবারখানার দরজা দিয়ে প্রবেশ করল বাইজিদ শাহ। সোজা হয়ে হাঁটছে, মুখে স্বাভাবিক স্থিরতা। এসে বাবার সামনে দাঁড়িয়ে মাথা নত করল। ডেকেছেন? বাকের শাহ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে, কিন্তু দৃষ্টি ছিল তীক্ষ্ণ, অনুসন্ধানী। হাত ইশারা করতে সকলে বেরিয়ে গেল সেখান থেকে। দরবার ফাঁকা হতেই বাকের শাহ কড়া গলায় বললেন, একটা কথা শুনছি আমি। দরবারখানার ভেতর নিস্তব্ধতা। বাইজিদ কৌতূহল নিয়ে তাকালো। শুনেছি গত রাতে তুমি নাকি প্রবাস শ্বশুরবাড়ি থেকে আনা সেই মেয়েটার সাথে কক্ষে রাত কাটিয়েছো। কথাটা বলার সময় বাকের শাহের চোখ আরও কঠিন হয়ে উঠল। এটা কি সত্যি? বাইজিদ মুহূর্তখানেক স্থির দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু চোখ এক অদ্ভুত গভীরতা। সে ধীরে মাথা তুলল। কে বলেছে আপনাকে এই কথা? বাকের শাহ টেবিলে হাত চাপড়ালেন। এটা কি সত্যি? কে বলছে সেটা পরে হবে, আগে বলো কথাটা মিথ্যে নাকি সত্যি? দরবারখানার ভারী বাতাস যেন আরও ঘন হয়ে উঠল। বাজিদ শাহ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কেবল ওই মেয়েটিকে সাবধান করতে গিয়েছিলাম যেন কক্ষ থেকে না বের হয়। এটা করাটা কি অন্যায় আব্বা? আমি তার সাথে এক কক্ষে রাত কাটাইনি, কিছু মুহূর্ত কেবল দাঁড়িয়েছিলাম সেখানে। আর তাছাড়া আমার ওপর কি আপনার ভরসা নেই আব্বা? বাকের শাহ চোখ বন্ধ করে দুদিকে মাথা নাড়ালো। বিষয়টা শুধু ভরসার নয় বাইজিৎ, দুজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মমার আগুনের মতো মম আগুনের কাছে গেলে গলবেই। আমি এক্ষেত্রে ভরসার দোহাই দিতে চাচ্ছি না, সাবধান করতে। তুমি একজন দাসী পাঠাতে পারতে। সিমরান ছিল, সুইনারা ছিল, তোমার আম্মা ছিল। তুমি কেন যেতে গেলে, তাও আবার রাতের অন্ধকারে? এমন তো নয় বাইজিৎ তুমি ওই মেয়েটার বন্দিত্ব এবং অসহায়ত্বের সুযোগ নিতে গেছিলে? বাজিদ চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কি আপনি বলছেন আব্বা? আপনার আমাকে বিশ্বাস না হলে সে মেয়েটিকেই জিজ্ঞেস করুন আমি তার সাথে কোনো অন্যায় করার চেষ্টা করেছি কিনা। বাকের শাহ চিন্তিত স্বরে বলল, জিজ্ঞেস তো অবশ্যই করতে হবে, তাও আবার সকলের সামনে, কারণ গোটা প্রসাদ ছড়িয়ে গেছে। জমিদার পুত্র শাস্তি দিতে আনা নারী আসামির পক্ষে রাত কাটিয়েছে। রাত নেমে এসেছে জমিদার প্রসাদের নির্জন অংশে। জানালার বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ভেতরে যেন অদৃশ্য এক আগুন জ্বলছে। নিজের ঘরে থাকা দাঁড়িয়ে আছে সিমরান। প্রভার মুখে সোনার নামটা এখনও কানে বাজছে, মেহেরুন্নেসা। তাহলে এই মেয়েটাই মেহেরুন্নেসা?
এই সত্যটা জানার পর থেকেই সিমরানের বুকের ভেতরটা অস্থির হয়ে আছে। সে ধীরে ধীরে জানালার পর্দাটা শক্ত করে ধরে, আঙুলের ভাঁজে অজান্তেই চাপ বাড়ে। মনে পড়ে যায় চিঠির সেই খামের উপর লেখা নামটার কথা। সিমরান স্পষ্ট দেখেছিল মেহেরুন্নেসার নামটা, আর চিঠিতে ছিল বাইজিদের ছায়াময় অনুভূতি, তাও চোখ এড়ায়নি সিমরানের। কেন ওকে এই মহলে আসতে হলো? সিমরানের গলায় চাপা কান্না মিশে থাকে। বিছানার কিনারায় বসে পড়ে, চোখের কোণে জ্বালা করছে, কিন্তু কান্না বের হচ্ছে না। শুধু অভিমান আর হিংসার অদ্ভুত মিশ্রণ বুকের ভেতর মোচড় দিচ্ছে। মনে মনে সে ভাবতে থাকে, বাইজিদের চোখে কি মেহেরুন্নেসার জন্য কোনো নরম অনুভূতি আছে? যদি সত্যি হয় তবে তার নিজের জন্য কি বাকি থাকবে? ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। সিমরান ধীরে ধীরে ফিসফিস করে, আমি তাকে চাই, কিন্তু সে কেন অন্য কারোর নাম নিয়ে বাসে? আমার যত্ন, অনুভূতি, দৃষ্টির মুগ্ধতা কি কখনো তার চোখে পড়েনি? সিমরানের আঙুল কাঁপে। হিংসা তাকে শান্ত হতে দিচ্ছে না, তবু মন বারবার বিদ্রোহ করে। মেহেরুন্নেসা যদি বাইজিদের জীবনে জায়গা পায়, তাহলে তার নিজের স্বপ্নগুলো কোথায় যাবে? দূরের প্রাসাদের দেয়ালে মাশালের আলো কাঁপছে। সিমরানের চোখে জমা থাকা জল গড়িয়ে পড়তে চাইলেও পড়ে না। সে দাঁতে দাঁত চেপে বলে, আমি হারতে আসিনি, আমি হারতে পারি না ওই মেয়েটার কাছে। আমার এক যুগের প্রেম এই দুদিন ধরে আসা মেয়েটার কাছে হারতে পারে না। দরজায় ঠক ঠক আওয়াজ হয়। সিমরান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, এসো। একজন দাসী ঠুকে বলল, আপা, জমিদার বাবু সকালে দরবারে ডেকেছেন। সবাইকে বলতে। মহলের সবাইকে, রক্ষী, দাসী, পরিবারের সদস্য সকলকে। সিমরান মাথায় ওড়না টেনে উপস্থিত হলো সেখানে। ইতিমধ্যেই ওখানে উপস্থিত আছে মহলের প্রতিটি সদস্য। মেহেরুন্নেসা কালো বোরকা ছেড়ে পরেছে সাদা শুভ্র বোরকা পরেছে। এত সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়েছে তার। সবাই উপস্থিত থাকলেও সেখানে নেই সুনেহরা। বাকের শাহ খোঁজ নিল সুনেহরার। দাসী জানালো দরজা খুলছে না সুনেহরা। মেয়েটা রাত হলেই আর দরজা খুলে না। দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেললেও সাড়া পাওয়া যায় না তার। বোধহয় উবে যায় ঘর থেকে। বাকেশার বড়ই চিন্তিত মেয়ের এমন ব্যবহার নিয়ে। আপাতত ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দরবারের দিকে মনোযোগ দিল। মেয়েটার নাম কি? প্রভা মেহেরকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। প্রভাই উত্তর দিল, মেহেরুন্নেছা। বাইজিদ, প্রাসাদের দাসী রক্ষীরা বলেছে তুমি নাকি গত রাতে মেহেরুন্নেসার পক্ষে ছিলে। মেহেরের দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। যে কখনো পরপুরুষের সামনে অবধি যায়নি, ভাগ্য তাকে আজ কত বড় প্রশ্নের মুখে ফেলেছে এনে। এর চেয়ে বদনামের আর কী বা হতে পারে? দরবারের পিনপতন নীরবতা ভেঙে বাইজিদ বলল, কে দেখেছে প্রমাণ দিতে বলুন, তাকে আমার সামনে দাঁড়িয়ে বলতে বলুন। সবাই এক দাসীর দিকে তাকালো। ধরা পড়ে যাওয়া সেই দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি দেখেছিলে আমি মেহেরুন্নেসার ঘরে রাত কাটাতে? না, আমি তো কেবল সেদিক থেকে আসতে দেখেছি শাহজাদাকে। বলেই মেঝেতে লুটিয়ে পড়ে হাত জোর করে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি নিজে থেকে বলিনি। আমাকে তো উনি। কোত্থেকে একটা বর্ষা উড়ে এসে বিঁধে গেল দাসীটির পিঠ বরাবর। এফোর ওপর হয়ে বেরিয়ে গেল দেহ চিরে। সকলেই পেছনে তাকালো সঙ্গে সঙ্গে।